আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমার আজকের আয়োজন জলপাইয়ের শুকনো আচারের রেসিপি, যা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ১ বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিচ্ছি ৮০০ গ্রামের মতো জলপাই। চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়ামে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এই ধরুন আধা কাপের মতো। এতে জলপাইটা সিদ্ধ হতে সহজ হবে। হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। জলপাই সিদ্ধর সময় লবণটা দিলে লবণটা খুব ভালো মতো জলপাইয়ের ভেতরে ঢুকে যাবে, সেই জন্য লবণটা ব্যবহার করা হয়েছে। এ পর্যায়ে বেশি ব্যবহার করা যাবে না লবণটা। এবং ভালো মতো এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন ১৫ থেকে ২০ মিনিটের জন্য জলপাইটাকে রান্না করব ঢাকনা দিয়ে। যদি প্রয়োজন বোধে পানি দরকার হয় তাহলে আপনারা অতিরিক্ত পানি দিয়ে নিতে পারেন। আমার জলপাইগুলো ১৫ থেকে ২০ মিনিট পর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের যদি দেখেন যে চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে না, তাহলে আরও একটু পানি দিয়ে আরও বেশি সময় সেদ্ধ করে নিতে পারেন। আমারটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পরের প্রসেসিংয়ে চলে যাচ্ছি। সেই জন্য একটা পাত্রে আমি ৫ ফোড়ন নিয়ে নিয়েছি। ৫ ফোড়ন নিয়ে এটাকে ভালো মতো টেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে ২ থেকে ৩ মিনিট ভাজার পর যখন দেখবেন যে ৫ ফোড়নের রঙটা একটু পরিবর্তন হয়ে গেছে এবং একটু ঘ্রাণ বের হয়েছে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি শিলপাটায় ৫ ফোড়নটাকে আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা যদি চান গোটা অবস্থাতেই ৫ ফোড়নটা ব্যবহার করতে পারেন। সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে হাত দিয়ে থেতো করে নিচ্ছি। জলপাইটাকে আগে থেকে সেদ্ধ করে থেতো করে নিলে কম শ্রম এবং কম সময়ে আচারটা তৈরি করা সম্ভব। সেদ্ধ হয়ে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে জলপাইতে যেন অতিরিক্ত পানি না থাকে, থাকলে সেটাকে চুলা বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। এখন আচার তৈরিতে চলে আসলাম। সেই জন্য একটা পাত্রে আমি 1/3 কাপ মানে ১ কাপের ৩ ভাগের ১ ভাগ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 কাপ রসুন কুচি এবং প্রায় ২ টেবিল চামচের মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা এখানে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, তাতে আচারের মধ্যে ফ্লেভার এবং ঝাল দুটোই ভালো মতো ছড়াবে। আপনারা যদি আচারের ঝালের পরিমাণটা কম চান তাহলে গোটা অবস্থায় শুকনা মরিচগুলো এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ১টা ২টা শুকনা মরিচ একটু ভেঙে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে। তেলের মধ্যে রসুন এবং মরিচটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ১ থেকে ২ মিনিটের মতো। আস্তে আস্তে যখন রসুনের রঙটা একটু পরিবর্তন হয়ে আসবে এবং শুকনা মরিচের রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে থেতো করে রাখা জলপাইগুলো অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে, না হলে রসুন এবং শুকনা মরিচ বেশি পুড়ে যেতে পারে বা বেশি রং চলে আসতে পারে। নেড়ে মিশিয়ে নেওয়া পর্যন্ত অবশ্যই চুলার আঁচের দিকে খেয়াল রাখবেন। জলপাইটা যখন সেদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন জলপাইয়ের মধ্যে যেন অতিরিক্ত পানি না থাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পর জলপাইয়ে যদি অতিরিক্ত পানি আপনারা লক্ষ্য করেন তাহলে সেটাকে চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে নেবেন বা একদম এরকম শুকনো করে নেবেন। এই পর্যায়ে যেহেতু জলপাইয়ের মধ্যে অতিরিক্ত পানি নেই, তাই মিশিয়ে নিতে একটু সময় লাগবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সময় নিয়ে আপনারা রসুন এবং মরিচের সাথে এবং তেলের সাথে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আচার তৈরির পুরো সময়টা জুড়ে আপনারা চেষ্টা করবেন চুলার আঁচের দিকে খেয়াল রাখতে। কোনো কারণে যদি আচার লেগে যায় বা নিচে একটু পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখন আস্তে আস্তে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আচারে খুব বুঝে ব্যবহার করতে হবে, কোনোভাবেই আচারে যেন লবণ বেশি না হয়ে যায়, তাহলে সেটা একদমই খাওয়া যায় না, তাই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণে বিট লবণও ব্যবহার করব ফ্লেভারের জন্য, তাই আমি এই পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ বিট লবণে লবণাক্ত পরিমাণটা বেশি থাকে। তেলে নিয়ে আধা ভাঙা করে রাখা ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি গোটা ৫ ফোড়ন ব্যবহার করেন তাহলে ২ টেবিল চামচ ব্যবহার করলেই চলবে। ৫ ফোড়নটা দিয়ে আমি খুব ভালো মতো সেটা জলপাইয়ের সাথে মিলিয়ে নিচ্ছি, যেহেতু দুটোই শুকনো অবস্থাতে আছে। চেষ্টা করবেন সময় নিয়ে ভালো মতো জলপাইয়ের সাথে মিলিয়ে নিতে। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ১ কাপ পরিমাণ। আমি এখানে আখের চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহারে আচারের স্বাদ আরও একটু বেশি ভালো আসে।
আর আচারের চিনির পরিমাণটা হবে অবশ্যই আপনাদের জলপাইটা কতটুকু টক সেটার উপর নির্ভর করে। আমার জলপাইটা যেহেতু খুব বেশি টক ছিল না, তাই এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি এবং এটাই যথেষ্ট মনে হয়েছে আমার জন্য। আপনারা চিনিটা যখন এই পর্যায়ে গলে যাবে তখন একটু টেস্ট করে দেখবেন। আপনাদের কাছে যদি অতিরিক্ত টক মনে হয় তাহলে আপনারা আরও 1 কাপ চিনি এখানে ব্যবহার করতে পারবেন। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এটা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন এবং এতে রঙটাও খুব ভালো আসে। ভিনেগার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি, যেহেতু এখন আর আচারটা শুকনো অবস্থাতে নেই। যেহেতু এটা থেকে একটু পানি বের হয়েছে, চিনিটা গলে একটু পানি বের হয়েছে এবং আমি ভিনেগার ব্যবহার করেছি, এখন আস্তে আস্তে সব মশলাটা জলপাইয়ের গায়ে ভালো মতো মিলে যাবে এবং এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়ার ফলে আচারটা যেরকম খুব ভালো মতো মিলিয়ে যাবে উপকরণের সাথে, সেই সাথে আস্তে আস্তে অতিরিক্ত পানিটাও এখন বাষ্প হতে শুরু করবে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে জাল করার পরে আচারটা এই পর্যায়ে এসেছে, রঙটা একটু কালচে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু আচারে ভিন্ন মাত্রা যোগ করতে বিট লবণের ভূমিকা অনেক বেশি। এখন আপনাদেরকে একটা টিপস বলে দেই, আপনারা যদি জলপাইয়ের নরম আচার খেতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা আচারটাকে আরও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। এটা আপনাদেরকে জলপাইয়ের নরম আচার দেবে, কিন্তু আমি এটাকে শুকনো আচার তৈরি করতে চাচ্ছি, সেই জন্য আমি এই পর্যায়ে একটু টেস্ট করে নিয়েছি লবণ, চিনি, ঝাল সব কিছু আমার পছন্দ মতো আছে কিনা। তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে করে দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করছি। নাড়তে নাড়তে একটা সময় আপনারা খেয়াল করবেন আচারের রঙটা কালচে হয়ে এসেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়ে প্যানের গাটা এরকম ছেড়ে আসছে। আচার তৈরিতে আপনারা যদি ননস্টিকের প্যান ব্যবহার করেন সেটা অনেক বেশি কাজে দেয়, শ্রমটা অনেকটা কমিয়ে দেয় এবং সেই সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখতেই পাচ্ছেন আচারের অতিরিক্ত পানিটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে এবং প্যান থেকে আচারটা নিজে থেকেই আলাদা হয়ে আসছে। একটা সময় এটা চামচ থেকেও আলাদা হতে শুরু করবে এবং ঠিক এইরকম কালচে বর্ণের হয়ে যাবে। আমি ঠিক এইরকমই শুকনো ধরনের আচার চাচ্ছি, তাই এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনাদেরকে আমি একটু ভালো মতো দেখার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চামচের গায়ে এটা আর লেগে যাচ্ছে না। পাতিলের হাতল ধরে নাড়াচাড়া করলে এটা একসাথে এভাবে নিজে থেকেই জড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমার আচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে এটাকে কাচের বয়মে সংরক্ষণ করব। আচারের রেসিপিতে আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আচারটা অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করার চেষ্টা করবেন এবং যেই পাত্র দিয়ে আচারটা বেড়ে নেবেন সেই পাত্রে যেন কোনো পানি না থাকে এবং চামচ ব্যবহারেও সতর্ক থাকবেন, চামচে যেন কোনো পানি লেগে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। রোদে দেওয়া ছাড়াই এই আচারটাকে আপনারা 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, কিন্তু ওই যে বললাম অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে আচারে যেন পানি না লাগে। আজকের মতো এ পর্যন্তই, আবারও ভিন্ন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।